বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। স্নেহের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি স্বাস্থ্যবিধি মেনে বাড়ির মধ্যে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো এখন এই সংকটকালে আমাদের অনলাইনের এই ক্লাস। তাই অনলাইনের এই ক্লাস থেকে কিন্তু আমরা উপকৃত হব, এই অনুযায়ী কিন্তু পড়াশোনা করতে হবে, চালিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে আমরা অর্থনীতির দ্বিতীয় পত্র পড়ছিলাম, অধ্যায় তৃতীয়। অর্থনীতির দ্বিতীয় পত্র অধ্যায় তৃতীয়, উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী। এই ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি শাকিলা সুলতানা, সহকারী অধ্যাপক, অর্থনীতি, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী। আমরা অর্থনীতির দ্বিতীয় পত্র অধ্যায় তৃতীয়র অনেক শিল্প সম্পর্কে গত ক্লাসগুলোতে অনেক জেনেছি, আলোচনা করেছি। আজকে শেষের দিকে আমরা চলে এসেছি প্রায় চ্যাপ্টারের। তো আজকে এই অধ্যায়ের কোন জিনিসগুলো পড়বো চলো আমরা একটু দেখি। অধ্যায় তৃতীয় বাংলাদেশের শিল্প, এর মধ্যে আমরা আজকে পড়বো বস্ত্র শিল্প, চা শিল্প আর চামড়া শিল্প। আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে বস্ত্র শিল্প, বস্ত্র শিল্পের গুরুত্ব, সমস্যা, উন্নয়নের উপায়, ভবিষ্যৎ সম্ভাবনা। চা শিল্প, এর সমস্যা, উন্নয়নের উপায়, ভবিষ্যৎ সম্ভাবনা। চামড়া শিল্প, এর সমস্যা, উন্নয়নের উপায় এবং ভবিষ্যৎ সম্ভাবনা। চলো এই জিনিসগুলো আমরা একে একে তাহলে আলোচনা করি। প্রথমে আমরা দেখো এই ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এই ছবিগুলো হচ্ছে কি বস্ত্র শিল্পের ছবি, তাই না? তাহলে আজকে আমরা প্রথমে পড়বো বস্ত্র শিল্প। বস্ত্র শিল্প কি আমরা একটু দেখব। বস্ত্র শিল্প হচ্ছে কাপড় ও সুতা উৎপাদনে নিয়োজিত শিল্পই হলো বস্ত্র শিল্প। তার মানে কাপড় আর সুতা জন্য যে সমস্ত শিল্পগুলো আছে সেই সব শিল্পই হচ্ছে বস্ত্র শিল্প। বস্ত্র শিল্প দেশের বর্তমান অভ্যন্তরীণ চাহিদার সিংহভাগ এবং রপ্তানিমুখী নিট ও ওভেন পোশাকের জন্য প্রয়োজনীয় বস্ত্রের যথাক্রমে ৮০ থেকে ৮৫% এবং ২৫ থেকে ৩০% পূরণে সক্ষম হচ্ছে। বস্ত্র ও তৈরি পোশাক শিল্পে বর্তমানে প্রায় ৫০ লক্ষাধিক জনবল নিয়োজিত রয়েছে। বাংলাদেশে বস্ত্র খাতে সুতা ও কাপড় উৎপাদনে সিংহভাগ শিল্প কারখানা বেসরকারি খাতে নিয়োজিত। তাহলে বোঝা যাচ্ছে যে সিংহভাগ মানে বেশিরভাগই কিন্তু আমাদের বেসরকারি খাতে পরিচালিত। সরকারি খাতে খুব সামান্য আছে, যদিও প্রথমে স্বাধীনতা উত্তরে কিন্তু অনেক বস্ত্র কল ছিল রাষ্ট্রায়ত্ত খাতে, কিন্তু আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে বেসরকারি খাতে কিন্তু এগুলো অনেক পরিচালিত হয়ে আসছে। দেশে বর্তমানে কটন স্পিনিং মিলের সংখ্যা ৪২৯টি, যার মধ্যে সরকারি খাতে ২২টি ও বেসরকারি খাতে ৪০৭টি। বস্ত্রশিল্পের গুরুত্ব। বস্ত্রশিল্প কি প্রয়োজনীয়তা আমরা দেখি। আমাদের কিন্তু মৌলিক চাহিদার একটা হচ্ছে বস্ত্র, তাই না? তাহলে বস্ত্র আমাদের কি খুবই একটা গুরুত্বপূর্ণ খাত। বস্ত্রশিল্প একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটার গুরুত্ব তো বস্ত্রের দেশজ চাহিদা পূরণ করে বস্ত্র শিল্প থেকে। আমাদের দেশের যে বস্ত্রের চাহিদা, আমাদের মৌলিক চাহিদার অন্যতম চাহিদা হচ্ছে বস্ত্র। সেই বস্ত্রের যে দেশের চাহিদা, এটা আমরা জানি বাংলাদেশ একটি জনবহুল দেশ, অনেক জনসংখ্যা বেশি। জনসংখ্যা যত বেশি বস্ত্রের চাহিদা তত বেশি, এবং এই চাহিদা আমাদের দেশের বস্ত্রশিল্প কিন্তু অনেকাংশে করে থাকে, পুরোপুরি না। হ্যাঁ, কর্মসংস্থান এটা আরেকটা বড় সমস্যা। আমরা জানি আমাদের দেশের কর্মসংস্থানের যথেষ্ট অভাব রয়েছে, কিন্তু বস্ত্রশিল্পে অনেক ৫০ লক্ষেরও অধিক শ্রমিক কাজ করছে, যার ফলে দেখা যাচ্ছে এখানে কর্মসংস্থানের একটা বড় সুযোগ, এবং এর জন্য বস্ত্রশিল্পের গুরুত্ব অনেক বেশি। ক্ষুদ্র ও কুটির বস্ত্রশিল্পের উন্নয়ন। ক্ষুদ্র আর কুটির বস্ত্রের যে আছে এগুলোর উন্নয়ন আছে, গুরুত্ব আছে। তৈরি পোশাক শিল্পের উন্নয়নে বস্ত্রশিল্পের গুরুত্ব আছে। তাঁত শিল্পের ক্ষেত্রেও বস্ত্রশিল্পের গুরুত্ব আছে। এরপরে আমরা দেখব বস্ত্রশিল্পের সমস্যা। বস্ত্রশিল্প তো আমাদের অনেক গুরুত্ব, আমরা তো জানি এটা, কিন্তু এখানে সমস্যাগুলো আমরা একটু পড়ব। এখন বস্ত্রশিল্পের সমস্যাগুলো কি আমরা দেখি। প্রয়োজনীয় কাঁচামালের অভাব। বস্ত্রশিল্পের জন্য যে পরিমাণ কাঁচামালের প্রয়োজন, যে মানের কাঁচামালের প্রয়োজন, তার যথেষ্ট অভাব আমাদের দেশে আছে। উন্নত প্রযুক্তির অভাব। আমাদের দেশে এখনো কিন্তু বস্ত্রের কলগুলো সেই অনেক পুরনো মান্ধাত্তা আমলে বা প্রাচীন আমলের বস্ত্র, কিন্তু উন্নত প্রযুক্তি দেশ এখন সারা বিশ্ব এখন অনেক এগিয়ে গেছে। আমরা জানি মুক্তবাজার অর্থনীতিতে অনেক উন্নত প্রযুক্তিতে অনেক উন্নত মানের কাপড় প্রস্তুত হচ্ছে, বস্ত্র প্রস্তুত হচ্ছে, যার ফলে এই দিক থেকে আমরা কিন্তু উন্নত প্রযুক্তির দিক থেকে অনেক বেশি পিছিয়ে গেছি।
নিম্ন উৎপাদনশীলতা, এটা আর বলার অপেক্ষা রাখে না, যেহেতু উন্নত প্রযুক্তির অভাব, প্রয়োজনীয় কাঁচামালের অভাব, তাহলে উৎপাদন তো নিম্ন হবেই। এখন সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, হ্যাঁ, যেহেতু এখানে মূলধনের অভাব আছে, মূলধনের যেহেতু অভাব আছে, ও ব্যবস্থাপনাও কিন্তু এখানে অভাব আছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি, রাষ্ট্রায়ত্ত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যতটুকু আছে মূলধন সেটাও কিন্তু দুর্নীতির জন্য গ্রাস করে ফেলছেন, যার ফলে বস্ত্রশিল্প এগিয়ে যেতে পারছে না। শ্রমিক অসন্তোষ, মূলধনের অভাব থাকলে শ্রমিকদেরকে যদি তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হয় অথবা দেওয়া না হয় বা সম্ভব না হয়, তাহলে তো শ্রমিক অসন্তোষ থাকবেই। এরপরে আমরা দেখব রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের সকল ক্ষেত্রেই আমরা দেখেছি যে এখানে কিছু সমস্যা হয়, সকল ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে বলো, শিল্পের ক্ষেত্রে বলো, রাজনৈতিক অস্থিতিশীলতা কিন্তু একটি দেশের সকল অর্থনৈতিক সকল কর্মকাণ্ড তে প্রভাব বিস্তার করে। দক্ষ শ্রমিকের অভাব, শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দিয়ে প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলে কিন্তু দক্ষ হবে তারা। আর উন্নত প্রযুক্তি আসলে উন্নত প্রযুক্তির সাথে সাথে শ্রমিকরাও দক্ষ হয়ে ওঠে। যেহেতু এই জিনিসগুলো নাই, সেজন্য শ্রমিকরা আমাদের দেশে এত বেশি দক্ষ হতে পারেনি। বস্ত্রের জন্য প্রয়োজনীয় সুতা উৎপাদনের জন্য সুতা কলের অভাব। যে সুতা আমাদের বস্ত্রের তো অনেক চাহিদা, কিন্তু সেই তুলনায় আমাদের সুতা কলের যথেষ্ট অভাব রয়েছে। আমাদের দেশে কিন্তু অনেক সুতা আমদানি করতে হয়। তাহলে বস্ত্রশিল্পে অনেক সমস্যা আমরা দেখলাম। এবার আমরা দেখব বস্ত্রশিল্পের উন্নয়নের উপায়। তাহলে বস্ত্রশিল্প আমাদের খুবই গুরুত্ব বহন করে, আমাদের জন্য খুব প্রয়োজন। আমাদের বিদেশ থেকে বস্ত্র আমদানি করতে হয়, আমদানি না করে আমরা যদি দেশে উৎপাদন করতে পারতাম তাহলে কিন্তু আমাদের দেশের জন্য অনেক ভালো, বৈদেশিক মুদ্রার উপরে চাপ কম পড়তো, আমদানি বিকল্প শিল্প তৈরি করা যেত। এত কিছুর মধ্যে সমস্যা অনেক আছে, সমস্যাগুলো আছে, সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না। উন্নয়নের উপায়গুলো আমাদেরকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাই তোমাদের সিলেবাসেও আছে বস্ত্রশিল্প উন্নয়নের উপায়গুলো, আমরা একটু দেখব। দেশে উন্নত মানের তুলা উৎপাদন বৃদ্ধি এবং প্রয়োজনে বিদেশ থেকে উন্নত মানের তুলা আমদানির ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঠিক আছে, আমাদের দেশে কিন্তু তুলা উৎপাদনের জন্য যথেষ্ট জমি, ভূমি এবং আবহাওয়া যথেষ্ট সাপোর্টিভ, কিন্তু আমাদের এখনো যে কোনো কারণে হোক তুলা উৎপাদন কিন্তু হচ্ছে না। কিন্তু এই তুলা উৎপাদন বৃদ্ধি করতে পারলে কাঁচামালের যথেষ্ট যোগান দেওয়া হবে, তখন কিন্তু বস্ত্রের যে কাঁচামালের যে সমস্যা, সেই সমস্যাটা থেকে আমরা উত্তরণ পাবো। এবং আমাদের এই উত্তরণ ঘটিয়ে কিন্তু বস্ত্রশিল্পের উন্নয়ন ঘটানো খুব জরুরি। বস্ত্রকলগুলো আধুনিকীকরণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানির ব্যবস্থা গ্রহণ। এই যে সমস্ত বস্ত্রকলগুলো আছে সেগুলো কিন্তু আধুনিক না, মানধাত্তা আমলে যে সমস্যায় আমরা পড়লাম, ঠিক এখানেও তাই। তাহলে এখানে কিন্তু আমাদেরকে কি করতে হবে, আধুনিক করতে হবে, প্রয়োজনীয় যন্ত্রপাতি দরকার হলে আমদানি করতে হবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। দেশে বেশি সংখ্যক সুতা ও কাপড় কল স্থাপন, দেশে বেশি সংখ্যক সুতা আর কাপড় কল আমাদের কি করতে হবে, স্থাপন করতে হবে। কারণ এখানে তাহলে এই স্থাপন করলে এখান থেকে সুতা এবং কাপড় উৎপাদন বেশি হবে। উৎপাদন ব্যয়ের সাথে সঙ্গতি রেখে তুলা ও কাপড়ের দাম নির্ধারণ করতে হবে। উৎপাদন ব্যয়ের সাথে তুলা আর কাপড়ের দাম যদি বেশি হয় তাহলে উৎপাদন ব্যয়ও বেশি হয়ে যাবে, তখন কিন্তু একটা শিল্প টিকে থাকা কঠিন হয়ে যাবে। এই সামঞ্জস্যগুলো রাখতে হবে। উৎপাদিত বস্ত্রের মান উন্নয়ন করতে হবে। যে সমস্ত বস্ত্র উৎপাদন হয়, কারণ এখন আমরা জানি বিশ্ব শিল্পের দিক থেকে অনেক এগিয়ে গেছে, তো এই শিল্পের দিক থেকে এগিয়ে যে বস্ত্রের কিন্তু অনেক উন্নত মানের বস্ত্র এখন বিশ্বের অনেক দেশে খুব ভালো ভালো উন্নত মানের বস্ত্র উৎপাদন হচ্ছে, যার ফলে বিশ্ববাজারে কিন্তু আমাদের বস্ত্রের কোয়ালিটির দিক থেকে অনেক পিছিয়ে আছে। এই মানটা উন্নয়ন ঘটাতে হবে। রাষ্ট্রায়ত্ত বস্ত্রকলগুলোর ব্যবস্থাপনার উন্নয়ন করতে হবে। এই শিল্পের জন্য সংরক্ষণ নীতি গ্রহণ এবং আমদানি নীতির যৌক্তিকরণ করতে হবে। সংরক্ষণ নীতি মানে আমাদের দেশীয় বস্ত্র যেন বিকাশ হতে পারে, এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই দেশীয় বস্ত্রকে বিভিন্নভাবে সমর্থন দিতে হবে, বিভিন্নভাবে ভর্তুকি দিতে হবে, ইন্টেনসিভ দিতে হবে। তাহলে কি হবে, আমাদের দেশীয় বস্ত্রগুলো কি করবে, বিকাশ লাভ করতে পারবে। এবং আমদানি নীতি যৌক্তিকরণ করতে হবে। বস্ত্রশিল্পে কর্মরত কারিগর ও শ্রমিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ ছাড়া কিন্তু দক্ষতা আসবে না, তাই প্রশিক্ষণ ছাড়া কিন্তু দক্ষতা আসবে না, তাই আমাদেরকে এই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বস্ত্রশিল্পের জন্য সহজ শর্তে প্রয়োজনীয় ঋণের যোগান। বস্ত্রশিল্পের জন্য সহজ শর্তে কি করতে হবে, ঋণের যোগান দিতে হবে। আমরা তো বুঝতেই পারছি যে সহজ শর্তে ঋণের খুব দরকার। হ্যাঁ, আমাদের তো লোকবল আছে, কিন্তু আমরা কি করি, এই ঋণের যোগান বৃদ্ধি করতে পারলে কিন্তু আমাদের অনেকে বস্ত্রশিল্প
এগিয়ে আসবে, অনেক উদ্যোক্তা আছে। বেসরকারি খাতে সুতা ও বস্ত্রকল স্থাপনের জন্য সব রকম সুযোগ সুবিধা প্রদান। বেসরকারি খাতে সুতা আর বস্ত্রকল স্থাপনের জন্য কিন্তু সুযোগ সুবিধা না দিলে কিন্তু বেসরকারি খাত পিছিয়ে যাবে, তখন কিন্তু আমাদের দেশে বস্ত্র অনেক পিছিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা দেখলাম বস্ত্রশিল্প উন্নয়নের উপরে। এরপরে আমরা দেখব বস্ত্রশিল্পের সমস্যা, ভবিষ্যৎ সম্ভাবনা। হ্যাঁ, বস্ত্রশিল্পে আমাদের দেশের যে অবস্থা, বস্ত্রশিল্পে তো এরকম অবস্থা থাকলে কি আমরা এরকমই রেখে দিব? হ্যাঁ, তাহলে কিন্তু কিন্তু আমাদের দেশে যে বর্তমান অবস্থা, এই অবস্থায় বস্ত্রশিল্পের ভবিষ্যৎটা কেমন, আমাদের দেশে বস্ত্রের যে অবস্থা, এই ভবিষ্যৎ সম্ভাবনাটা কেমন, এখন আমরা একটু দেখি। চলো। বাংলাদেশের মাটি ও আবহাওয়া তুলা চাষের জন্য উপযোগী, এটা একটা বড় প্লাস পয়েন্ট। বলে এখানে পর্যাপ্ত পরিমাণ উন্নত তুলা উৎপাদন সম্ভব। এটা কিন্তু বস্ত্রশিল্পের উন্নয়নের জন্য ভবিষ্যতের একটা বড় সম্ভাবনা আছে, যে আমাদের মাটি এবং আবহাওয়া তুলা চাষের জন্য অনেক উপযোগী। আমাদের যদি তুলা চাষ বাড়ানো যায়, তাহলে কিন্তু আমাদের কাঁচামালের যে সমস্যা আছে, সেই সমস্যাটা যখন মিটে যাবে, তখন কিন্তু আমাদের বস্ত্রের উন্নয়ন ঘটবে। এদেশের বিপুল জনসংখ্যার জন্য বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। এটা একটা বড় জিনিস, যে আমাদের দেশে যদি ভালো মানের কাপড় প্রস্তুত করা যায়, বিশ্ববাজারের সাথে কোয়ালিটিতে যদি টিকে থাকতে পারে, তাহলে আমাদের দেশ থেকে দেশের যে চাহিদা আছে সেটা তো পূরণ হবে, বিদেশেও কিন্তু রপ্তানি করা সম্ভব হবে। বাংলাদেশে দ্রুত বিকাশমান পোশাক শিল্পের জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত কাপড় উৎপাদনের সুযোগ রয়েছে। বর্তমানে এদেশে বেসরকারি খাতে বস্ত্রশিল্প উন্নয়নের জন্য ক্রমবর্ধমান উদ্যোগ লক্ষ্য করা যায়। বর্তমানে এদেশে বেসরকারি খাতে বস্ত্রশিল্প উন্নয়নের জন্য ক্রমবর্ধমান উদ্যোগ লক্ষ্য করা যায়। এটা একটা মানে খুব পজিটিভ দিক, যেহেতু উদ্যোগ শুরু হয়েছে বেসরকারি খাতে বস্ত্রশিল্প উন্নয়নের জন্য, তাহলে এটা বেসরকারি খাতকে যদি, যেহেতু বেসরকারি খাতে বেশি এগিয়ে এসেছে বস্ত্রশিল্পের ক্ষেত্রে, তাহলে এটা উন্নয়ন ঘটানো সম্ভব। বাংলাদেশের সর্বশেষ শিল্পনীতিতে বস্ত্রশিল্পের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, এটাও কিন্তু আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। রাষ্ট্রায়ত্ত বস্ত্রকলগুলোর উন্নয়ন এবং ব্যক্তি খাতে আধুনিক সুতা ও বস্ত্রকল স্থাপিত হলে এদেশে বস্ত্রশিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল। এরপরে আমরা দেখি, এরপরে আমরা আরেকটা শিল্প পড়বো। এই ছবি দেখে আমরা বুঝতে পারছি যে আমরা কি শিল্প পড়বো, তাই না? খুব সুন্দর ছবি আছে। ঠিক আছে, ঠিক ধরেছ, আমরা চা শিল্প সম্পর্কে পড়বো, টি ইন্ডাস্ট্রি। এখন টি ইন্ডাস্ট্রি, চা শিল্পের আমরা দেখি যে চা শিল্প বাংলাদেশের অন্যতম রপ্তানিমুখী শিল্প। বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকারী ফসল চা। তাহলে অন্যতম রপ্তানিমুখী শিল্প চা, কিন্তু আমাদের অনেক রপ্তানি হয় পৃথিবীর অনেক দেশে, এবং আমাদের চায়ের অনেক ডিমান্ড আছে অনেক দেশে। বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকারী ফসল হচ্ছে চা। হ্যাঁ, তাহলে প্রতি বছর চা রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। বিশ্বে বাংলাদেশ অষ্টম চা উৎপাদনকারী দেশ। এটা আর একটা বড় তথ্য, তাই না? যে বাংলাদেশ চা উৎপাদনে কিন্তু বিশ্বের একটা খুব ভালো অবস্থানে আছে। এটা কিন্তু কাজেও লাগাতে হবে আমাদের। দেখি তারপরে, বর্তমানে দেশে ১৬৭টি চা বাগান রয়েছে। চা প্রক্রিয়াজাতকরণের জন্য ১০৪টি চা কারখানা রয়েছে। এই শিল্পে জড়িত রয়েছে প্রায় ২৫,০০০ শ্রমিক। বাংলাদেশের অধিকাংশ চা বাগান বৃহত্তর সিলেট জেলার পঞ্চগড় অঞ্চলে এবং চট্টগ্রামের কিছু এলাকায় অবস্থিত। চায়ের উৎপাদন ও রপ্তানি। চা বাগানের জন্য বরাদ্দকৃত জমির পরিমাণ প্রায় ১,১৫,০০০ হেক্টর। তবে চা চাষ হয় মাত্র ৪,৭৫০ হেক্টর জমিতে। বছরে প্রায় ৫০ থেকে ৬০,০০০ মেট্রিক টন চা উৎপাদিত হয়। চা রপ্তানি করে প্রতি বছর প্রায় ৪০ থেকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়। তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চা শিল্পের সমস্যাটা কিন্তু একদম মানে আমাদের সম্ভাবনা অনেক বেশি আছে, কিন্তু আমরা পিছিয়ে আছি কোথায়? জমির পরিমাণ ১,১৫,০০০ হেক্টর, সেখানে মাত্র চা চাষ করা হয় ৪,৭৫০ হেক্টর। এখান থেকে কিন্তু আমাদের অনেক জমি চা চাষ থেকে বঞ্চিত হচ্ছে, যে জমিগুলো চা বাগানের জন্য প্রস্তুত। চা বাগান করা যাবে আর কি, যে জমিতে ৪০ থেকে ৫০,০০০ মেট্রিক টন চা উৎপাদন হয়। চা রপ্তানি করে প্রতি বছর ৪০ থেকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা উপার্জন করা যায়। তাহলে এখান থেকে দেখলাম যে চা, আমাদের দেশের চা আরো বেশি উৎপাদন করা সম্ভব। শিল্পের সমস্যাগুলো আমরা দেখি, কেন হচ্ছে না চা শিল্প? প্রকৃতি নির্ভরতা। আমাদের দেশে চা শিল্পের একটা বড় সমস্যা হচ্ছে প্রকৃতির উপরে নির্ভর। প্রকৃতির উপরে নির্ভর কোনো শিল্প
কিন্তু সবসময় একই ফলাফল দিতে পারে না, যার ফলে কিন্তু সেই শিল্পটা বাধাগ্রস্ত হয়। পর্যাপ্ত মূলধনের অভাব, এই মূলধনের অভাব আমাদের দেশের প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে আছে, কারণ বাংলাদেশ আমরা তো জানি যে মধ্যম আয়ের একটি দেশ, উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাচ্ছে এরকম একটা দেশ, যার ফলে আমাদের মাথাপিছু আয়ও তো কি আছে, অনেক বেশি না অন্যান্য দেশের মতো, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, তাই না? তো এই পর্যাপ্ত মূলধনের অভাব, এটা সব শিল্পেই আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব দক্ষ শ্রমিকের অভাব। এক্ষেত্রেও তো শ্রমিকের অভাব, শ্রমিকদেরকে যদি ন্যায্য মজুরি দেওয়া হয়, তাদের যদি মজুরি বাড়ানো হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে কিন্তু তারা দক্ষ হয়ে উঠবে। তা বলে আমাদের দেশের মানুষজন যে কাজ করতে পারে না এরকম ভাবলে কিন্তু চলবে না। আমাদের দেশের মানুষ অনেক দক্ষ, কিন্তু তাদেরকে কি করতে হবে, মজুরির পরিমাণ বৃদ্ধি করতে হবে, আর হচ্ছে শ্রমিকদেরকে কি করতে হবে, নানা রকম সুযোগ সুবিধা দিতে হবে, প্রশিক্ষিত করতে হবে, উন্নত যন্ত্রপাতি নিয়ে এসে, আমদানি করে নিয়ে এসে সেগুলো চালানো দেখাতে হবে, তাহলে কিন্তু তারা আরো বেশি দক্ষ হবে। উন্নত প্রযুক্তির অভাব আমাদের দেশে, এইটা একটা বড় সমস্যা। এখন প্রযুক্তির দিক থেকে সারা বিশ্বে অনেক এগিয়ে গেছে আমরা জানি, তা আমরা সেই তুলনায় অনেকটাই পিছিয়ে আছি, কিন্তু এই উন্নত প্রযুক্তি আমাদের নিয়ে আসতে হবে। অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এটা আমাদের যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন ঘটেছে গত 10 বছরে যদি আমরা দেখে থাকি, কিন্তু এখনো কিন্তু সেই পরিমাণ উন্নয়ন ঘটেনি। এখন এটা কিন্তু আরো বেশি উন্নয়ন ঘটাতে হবে। অন্যান্য অনেক উন্নত দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যদি আমরা দেখি, জাপানের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, তাহলে আমরা বুঝতে পারবো যে যোগাযোগ ব্যবস্থা আমাদের আরো উন্নয়ন ঘটানো দরকার। প্রতিযোগিতা, চা শিল্পের একটা সমস্যা হচ্ছে যে বিশ্ববাজারে চায়ের ব্যাপক প্রতিযোগিতা হয়। আমাদের দেশের চায়ের সাথে কিন্তু ভারতের দার্জিলিং এর চায়ের একটা প্রতিযোগিতা হয়। তো আমাদের দেশের চায়েরও কিন্তু অনেক সুনাম আছে, কিন্তু সারা বিশ্বে চায়না, তারপরে ভারতের দার্জিলিং এ এই চাগুলো কিন্তু আরো অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। তো এই জনপ্রিয়তায় আমরাও যদি এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের চাও কিন্তু অনেক ভালো একটা স্থান দখল করে নেবে সারা বিশ্বে। এখন এই সমস্যাগুলো, চা শিল্পের উন্নয়নের উপায়গুলো আমরা একটু দেখব। চা শিল্প যে সমস্যা আছে, সমস্যা নিয়ে বসে থাকলে তো চলবে না, তাহলে উপায়গুলো কোথায় কোথায় কাজ করতে হবে, এই পয়েন্টগুলো আমরা একটু আজকে দেখব। একর প্রতি উৎপাদন বৃদ্ধি করতে হবে। একর প্রতি উৎপাদন বৃদ্ধি করতে হবে, এই জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো আমাদের করতে হবে। সেচ ব্যবস্থা ঠিক রাখতে হবে। সেচ ব্যবস্থার অভাবে অনেক চা বাগানে চা নষ্ট হয়ে যায়, চা উৎপাদন হয় না। হ্যাঁ, তো সেই জিনিসগুলো দেখতে হবে। বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বিনিয়োগ বৃদ্ধি করলে এই সমস্ত সমাধানগুলো অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। উন্নত বীজ ও সারের ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। শ্রমিকরা যে অদক্ষ, এই জিনিসগুলো কিন্তু দক্ষতা বৃদ্ধি করা কিন্তু খুব একটা কঠিন না, কিন্তু ওই যে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে, মূলধনের যে অভাব আছে, এই জিনিসগুলো থেকে কিন্তু শ্রমিকদের দক্ষতা অনেকটা কমে আসে। উন্নত প্যাকিং ও সংরক্ষণ ব্যবস্থা, চা কিন্তু প্যাকিং আর সংরক্ষণ একটা বড় ভূমিকা রাখে। চায়ে প্যাকিং আর সংরক্ষণ যদি ভালো মতো করা না হয়, তাহলে কিন্তু চায়ের গুণগত মানের অনেক ক্ষতি হয়ে যায়। এই ক্ষতি যেন না হয়, এই জন্য এই ব্যবস্থাগুলো উন্নত মানের করতে হবে। চায়ের গুণগত মান বৃদ্ধি করতে হবে। চায়ের যে গুণগত মান আছে, এই থেকে কিন্তু আরো ভালো চা আমাদের দেশে উৎপাদন করা সম্ভব। এটা করলে কিন্তু রপ্তানিতে এবং আমাদের দেশেও যে চাহিদা, সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। উন্নত পরিবহন ব্যবস্থা, চা আমাদের প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে কিন্তু পরিবহন ব্যবস্থা একটা খুব বড় ভূমিকা রাখে। আমরা দেখেছি, আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি সেগুলো। তো উন্নত পরিবহন ব্যবস্থা কিন্তু আমাদেরকে আনতে হবে, তাছাড়া কিন্তু যে কোনো শিল্প মুখ থুবড়ে পড়ে বা শিল্পটা এগিয়ে যেতে পারে না। গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থা, চা নিয়ে আসলে আমাদের দেশে গবেষণা প্রশিক্ষণ খুবই কম আছে, যেটা আরো বেশি করা উচিত। এবং চা শিল্প তাহলে এই সমস্যাগুলো থেকে সমাধান হবে এবং চা শিল্পের উন্নয়ন ঘটবে। কার্যকর ও সুষ্ঠু চা নীতি, আমাদের দেশের চা এত ভালো, রপ্তানির এত সুযোগ আছে সারা বিশ্বে, এবং বর্তমানে করোনা কালে আমরা দেখছি কি যে চায়ের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তাই না? আমরা সবাই এখন চা খাই, তাহলে সকাল বিকাল এটা কিন্তু তোমরাও খাবে চা, হ্যাঁ? করোনার জন্য এই যে মশলা চা গুলো খুব উপকারী বলছে, তাহলে চায়ের জন্য, চায়ের কিন্তু ডিমান্ড আছে আমাদের দেশে এবং দেশের বাইরে, তাহলে এই ডিমান্ডটাকে কাজে লাগাতে হবে। এর জন্য কার্যকর এবং সুষ্ঠু চা নীতি প্রণয়ন করতে হবে এবং সেই নীতি অনুযায়ী আগাতে হবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আমরা দেখলাম যে চা শিল্পের উন্নয়নের অনেকগুলো উপায় আছে। এই উপায়গুলো উপায়ের মাধ্যমে কিন্তু চা শিল্পের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। চা শিল্পের তাহলে ভবিষ্যৎ সম্ভাবনা কি?
ভবিষ্যতে চা আমাদের দেশের ফিউচার প্রসপেক্ট অফ টি ইন্ডাস্ট্রি, এই আমাদের দেশের চা শিল্পের ভবিষ্যৎটা কি আমরা একটু দেখব এখন। দেখছি যে বাংলাদেশের পাহাড়ি অঞ্চল চাষের জন্য উপযোগী। তার মানে আমাদের দেশে যে পাহাড়ি অঞ্চল আছে, আমাদের দেশে অনেক পাহাড়ি অঞ্চল আছে, সিলেট, তারপরে চিটাগং, এছাড়াও কিন্তু পঞ্চগড়েও চা উৎপাদন হচ্ছে। চা চাষের জন্য আমাদের কিন্তু পাহাড়ি অঞ্চল উপযোগী। চা চাষ ও প্রক্রিয়াকরণ কারখানার সুষ্ঠু ব্যবস্থাপনা ও উন্নয়ন ঘটলে এখানে আরো উন্নত মানের চা উৎপাদন সম্ভব। তার মানে চা চাষ ও প্রক্রিয়াকরণ কারখানার সুষ্ঠু ব্যবস্থাপনা ও উন্নয়ন ঘটলে এখানে আরো উন্নত মানের চা উৎপাদন সম্ভব হবে। এদেশে চায়ের আন্তর্জাতিক সুনামও রয়েছে। এই বাংলাদেশের চা, আমাদের দেশে সিলেটের চা, সিলেটি চা, এই হিসাবে কিন্তু আমাদের অনেক সুনাম আছে। এই সুনামটা দিয়েও কিন্তু আমরা রপ্তানিতে অনেক কাজ করতে পারি। চায়ের অভ্যন্তরীণ চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। চায়ের অভ্যন্তরীণ যে চাহিদা, এই একটু আগে বললাম না, এখন কিন্তু আমরা এই করোনার কারণে কিন্তু আমরা এই চা সবাই এখন সকাল সন্ধ্যা মশলা চায়ের কথা বলছে। এর জন্য অভ্যন্তরীণ ডিমান্ড বাড়ছে, এবং করোনা তো শুধু আমাদের দেশে না, সারা বিশ্বে, তাই না? বরং বিশ্বে আগে হয়েছে, আমাদের দেশে অনেক পরে এসেছে। সারা বিশ্ব কিন্তু এখন চায়ের প্রতি বেশি মনোনিবেশ করছে, যার ফলে চায়ের অভ্যন্তরীণ চাহিদা আমাদের ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও চট্টগ্রাম ছাড়াও পঞ্চগড় ও অন্যান্য এলাকায় চায়ের ব্যাপক চাষ শুরু হয়েছে। সিলেট আর পঞ্চগড়, চট্টগ্রাম ছাড়াও এই সব যে কোনো এলাকাতেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে পরীক্ষামূলকভাবে চা উৎপাদন করতে যেয়ে দেখা যাচ্ছে অনেক এলাকাতে কিন্তু চা এর উৎপাদন শুরু হয়েছে। চাষের ক্ষেত্রে সেচ সুবিধা, উন্নত মানের বীজ ও ব্যবহার বৃদ্ধি করতে হবে। চাষের বিকেন্দ্রীকরণ ঘটছে এবং এখন দেশে রপ্তানিযোগ্য উন্নত মানের চা তৈরি হচ্ছে। এটা একটা খুব আশার বাণী, তাই না? আশার আলো দেখতে পাচ্ছি আমরা এখানে। চা চাষের বিকেন্দ্রীকরণ ঘটছে এবং এখন দেশে রপ্তানিযোগ্য যে উন্নত মানের চাও কিন্তু তৈরি হচ্ছে। এই পরিমাণটা যদি আরেকটু বেশি করে আরেকটু রপ্তানি বেশি করা যায়, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তাহলে চা শিল্প সম্পর্কে আমরা পড়লাম। এখন আমরা দেখব এই যে এই শিল্প তো আমরা বুঝতেই পারছি যে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চামড়া শিল্প সম্পর্কে। এই যে চামড়া, কাঁচা চামড়া, এই চামড়াগুলো প্রসেসিং করছে। এই চামড়াগুলো প্রসেসিং করে দেখো কত রকমের, কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। তো বাংলাদেশে কিন্তু এই শিল্প আছে, কিন্তু এই শিল্প কি অবস্থায় আছে চলো আমরা একটু দেখব। চামড়া শিল্প বাংলাদেশের একটি উদীয়মান ম্যানুফ্যাকচারিং শিল্প। গবাদি পশুর জন্য অনুকূল আবহাওয়া ও প্রাকৃতিক খাদ্য, গৃহে গবাদি পশু পালন, জনগণের মাংস খাওয়ার অভ্যাস প্রভৃতি কারণে এদেশে সারা বছর নিয়মিতভাবে গরু, মহিষ ও ছাগলের কাঁচা চামড়ার বিপুল যোগান থাকে। বাংলাদেশে বর্তমানে প্রায় 2% ট্যানারি শিল্প প্রতিষ্ঠান আছে, যার মধ্যে 65টির বেশি উন্নত ও আধুনিক। এগুলোর বেশিরভাগই ঢাকা ও তার আশেপাশে এলাকায় কেন্দ্রীভূত আছে। তাহলে বাংলাদেশে আমরা দেখলাম যে চা শিল্পটা একটা উদীয়মান ম্যানুফ্যাকচারিং শিল্প। এখানে আমাদের দেশে যে অনুকূল আবহাওয়া আছে, আমাদের চারণভূমি আছে, আমাদের দেশ তো গবাদি পশু পালনের জন্য একদম একটা উর্বর জায়গা বলা যায়। হ্যাঁ, এবং এখান থেকে আমরা যে মাংস পাওয়া যায়, এই মাংস কিন্তু আমরা খুবই অভ্যস্ত খেতে, এবং খুব আমরা পছন্দ করি। তাহলে এবং যার ফলে এই গবাদি পশু থেকে আমাদের কি হয়, চামড়া পাওয়া যায়। এই চামড়া নিয়েই যদি আমরা, যেহেতু এটা লালন পালন করার একটা সুযোগ আছে এবং এখান থেকে আমরা মাংস গ্রহণ করি, তাহলে চামড়াটা দিয়েও কিন্তু আমরা একটা ভালো শিল্প তৈরি করা সম্ভব। তো এই প্রতিষ্ঠান আছে 65টির বেশি কিন্তু উন্নত আধুনিক আছে। এগুলোর বেশিরভাগই ঢাকা আর তার আশেপাশে অবস্থিত। এদেশে চামড়া শিল্পের উৎপাদিত প্রধান চামড়াজাত দ্রব্য হলো জুতা, চপ্পল, বিভিন্ন রকম ব্যাগ, হাত ব্যাগ, ব্রিফকেস, ভ্যানিটি ব্যাগ, বেল্ট, হাতঘড়ির বেল্ট, অলংকারের বাক্স, গদি, ফটর, ফ্রেম ইত্যাদি। তাই না? অনেক কিছু আমরা জানি যে জুতা, স্যান্ডেল, ব্যাগ অনেক সুন্দর সুন্দর, অনেক উন্নত মানের। চামড়ার এই জিনিসগুলো কিন্তু অনেক উন্নত মানের হয়। এদেশে চামড়া ও চামড়াজাত দ্রব্যের প্রধান বৈদেশিক বাজার হলো। তাহলে চামড়াজাত দ্রব্য কোথায় কোথায় আমাদের দেশে এখান থেকে যায়? চীন, জাপান, যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড, হংকং ইত্যাদি জায়গায় কিন্তু আমাদের দেশের এই চামড়া জাতীয় দ্রব্যগুলো যায়। তাহলে এই চামড়াগুলো দেখা যাচ্ছে যে আমাদের দেশের জন্য একটা খুব মানে উপযোগী একটা শিল্প। কিন্তু এই শিল্পের কি অবস্থা, এগুলো আমরা এখন একটু দেখব যে চামড়া শিল্পের সমস্যা কোথায়। চামড়া শিল্প তো আমাদের দেখা যাচ্ছে যে গবাদি পশুর জন্য আমাদের একটা উন্নত চারণভূমি বলা যায়, বা বাংলাদেশের আবহাওয়া বলো,
বা প্রকৃতি বলো, গবাদি পশু যে গরু, মহিষ, ছাগল, ভেড়া, এগুলো কিন্তু আমাদের দেশে লালন পালনের জন্য আগে থেকে আমরা দেখছি। কিন্তু তাহলে তো এই শিল্পটা অনেক উন্নত হওয়ার কথা, তাই না? তো এখানে কি সমস্যা দেখি? নিম্নমানের চামড়া। আমাদের বেশিরভাগ চামড়া আসলে বিশ্বের অনেক দেশে এখন অনেক উন্নত প্রযুক্তি চলে এসেছে, যার ফলে ওরা যে খামারে খুব বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদি পশু উৎপাদন করে, কিন্তু আমাদের কিন্তু এটা সম্ভব হয় না, যার ফলে আমাদের পশুদের মান নিম্ন এবং চামড়াটাও নিম্নমানের হয়ে থাকে। চামড়া সংরক্ষণের অসুবিধা, এটা একটা বড় অসুবিধা। চামড়া যে পাওয়া যায় যেটা, সেটাও কিন্তু খুব যত্নের সাথে সংরক্ষণ করতে হয়, তাছাড়া কিন্তু চামড়া নষ্ট হয়ে যায়। তো সংরক্ষণেরও অনেক অসুবিধা আছে, টেকনিক্যাল সমস্যা আছে, প্রক্রিয়াজাতকরণের অসুবিধা আছে। চামড়াটা প্রক্রিয়াজাতকরণ করে, প্রসেসিং করে, তারপরে খুব ভালো করে সংরক্ষণ করতে হয়। তো এগুলো যদি উন্নত যন্ত্রপাতি বা সুযোগ সুবিধা বা এগুলো যদি যথেষ্ট সহায়তা না করা হয়, তাহলে কিন্তু এই অসুবিধাগুলো থেকে যায়। গবাদি পশু নিধন। আমাদের দেশে যত্রতত্র যখন তখন গবাদি পশু নিধন হয়। কিন্তু এটা যদি একটা সিস্টেমের মধ্যে আসে, হ্যাঁ? তাহলে কিন্তু এই চামড়াগুলো সংরক্ষণ করা খুব সহজ হয়। পুঁজি ও উদ্যোগের অভাব। পুঁজিরও অভাব আছে আমাদের দেশে, আর উদ্যোগেরও অভাব আছে। উদ্যোগের অভাব মানে এই শিল্পটা যখন প্রতিষ্ঠিত হবে, যখন লাভবান হবে, তখন কিন্তু এমনিও কিন্তু উদ্যোক্তা পাওয়া যাবে। ঋণের অভাব, এটা একটা বড় অভাব। হ্যাঁ? যারা করতে চাচ্ছে উদ্যোক্তা হয়তো, কিন্তু ঋণ যথেষ্ট পরিমাণে নাই, বা ঋণ নিয়ে যদি কাজ করতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তাদের যে কাজ করছে সেটা করতে অনেক লেন্দি প্রসেস হচ্ছে, অথবা তারা এখান থেকে যে পরিমাণ ঋণ নিচ্ছে, সুদের হার তার থেকে বেশি হচ্ছে যতখানি লাভবান হচ্ছে। তো এইসব নানান কারণে কিন্তু এই যে ঋণটা যদি ওইভাবে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে কিন্তু শিল্পের সহায়ক হিসেবে দেওয়া হয়, তাহলে কিন্তু এই শিল্পের সমস্যা থাকে। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যের অভাব। প্রয়োজনীয় এই সংরক্ষণের জন্য অনেক ভালো রাসায়নিক দ্রব্যের দরকার হয়, এটারও অভাব আছে আমাদের দেশে। আধুনিক চামড়া কারখানার অভাব আছে। বিদ্যুৎ ও জ্বালানির সমস্যা, এই সমস্যাটা আমাদের দেশে সব শিল্পের ক্ষেত্রে আছে, তাই না? চামড়ার আড়তের অভাব। চামড়ায় যে আড়ত, চামড়া যে রাখা হয়, এগুলো কিন্তু অল্প জায়গায় অনেক গাদাগাদি করে অনেক বেশি জিনিস রাখা হয়, যার ফলে কিন্তু এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। দক্ষ জনশক্তির অভাব। চামড়া শিল্পটার এই যে কাঁচা চামড়া, তো এই যে কাঁচামালটাকে সংরক্ষণ করা, এটা কিন্তু খুবই কঠিন কাজ। এটাকে যদি একটু সিস্টেম অনুযায়ী না হয়, তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় এবং লসের সম্মুখীন হয়। আর লস দিয়ে কিন্তু কেউ শিল্পী টিকে থাকতে চায় না। পশু পালনে অনীহা। আগে কিন্তু পশুপালন আমাদের দেশে এমনি পশুপালন করার মতন একদম পরিবেশ, উপযোগী পরিবেশ। কিন্তু পশু পালন করে যদি মানুষ লাভবান না হয়, তখন কিন্তু আর পশুপালন করতে চাইবে না। এই পশুপালনে অনীহা আছে, এটা একটা আমাদের দেশে সমস্যা। এখন আমরা দেখব বাংলাদেশের চামড়ার শিল্পের উন্নয়নের উপায়। হ্যাঁ, চামড়া শিল্পের যে সমস্যা আছে, এই সমস্যাটা কাটিয়ে উঠে আমাদের তো সমস্যা নিয়ে বসে থাকা যাবে না, তাই না? উন্নয়নের উপায় বের করতে হবে। উন্নয়ন করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে কাজ করতে হবে। তো সেই উন্নয়নের উপায়গুলো কি কি মনে হয় দেখি, চলো তো আমরা কিছু পয়েন্ট আমি এখানে নিয়ে এসেছি। তোমরা চিন্তা করে দেখবে অথবা বই দেখবে, আরো অনেক পয়েন্ট আছে, সেগুলো নিয়েও কিন্তু আমরা পড়াশোনা করব। ঠিক আছে? তাহলে কোরবানির দিন বিপুল যোগানের কারণে কাঁচা চামড়ার দাম খুব কমে গেলে এবং যোগানকারীদেরকে ভর্তুকি প্রদানের ব্যবস্থা করতে হবে। তাহলে এটা একটা বড় সমস্যা। এই গত কোরবানিতেও কিন্তু আমরা এই সমস্যাটা দেখেছি, তাই না? যে কোরবানির দিন একসঙ্গে অনেক লক্ষ লক্ষ গরু, ছাগল, হ্যাঁ, কোরবানি দেওয়া হয়, যার ফলে একই দিনে বহু কাঁচা চামড়ার যোগান হয়। কিন্তু এই যোগান বেশি হয়ে গেলে তখন দামটা কমে আসে, এবং এই দাম যখন কমে আসে, তখন যোগানকারী সে কিন্তু ব্যবসাতে এগিয়ে আসতে চায় না, যার ফলে এই যোগানকারীকে সেই সময় কিন্তু কিছু ভর্তুকির ব্যবস্থা করতে হবে। চামড়া ব্যবসায়ীদেরকে স্বল্প সুদের হারে ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে। চামড়া ব্যবসায়ীরা কখনো দেখা যাচ্ছে তাদের চামড়ার দাম অনেক কমে যায়, আবার কখনো দেখা যাচ্ছে বেশি হয়। মানে এই যে একটা ফ্ল্যাকচুয়েট অবস্থা, এই অবস্থা থেকে তাদেরকে কি করতে হবে? স্বল্প সুদের হারে ঋণের ব্যবস্থা করে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে, উৎসাহিত করতে হবে। উদ্যোক্তা তৈরি করার জন্য এই সমস্ত সহায়তা দিতে হবে তাদেরকে। কাঁচা চামড়া সংরক্ষণ ও গুদামজাতকরণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়া কিন্তু চামড়া নষ্ট হয়ে গেলে এই ক্ষতির সম্মুখীন হয়, আর ক্ষতির সম্মুখীন হয়ে গেলে কিন্তু এই চামড়া ব্যবসায় কেউ এগিয়ে আসবে না। চামড়াজাত দ্রব্যের জন্য দেশের বাইরে নির্ভরযোগ্য বাজার অনুসন্ধান করতে হবে।
চামড়া দিয়ে এত সুন্দর সুন্দর দ্রব্য উৎপাদন হয়, সারা বিশ্বে কিন্তু এটার অনেক চাহিদা আছে, কিন্তু দেশের বাইরে নির্ভরযোগ্য বাজারের অনুসন্ধান করতে হবে। প্রক্রিয়াজাতকৃত চামড়ার গুণগত মান উন্নয়ন করতে গবেষণার ব্যবস্থা করতে হবে। চামড়া শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুষ্ঠু ব্যবস্থাপনা ও শ্রমিকের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে চামড়াজাত দ্রব্যের উৎপাদন ব্যয় হ্রাস করতে হবে। দেশের বাইরে চামড়া পাচার রোধ করতে হবে। আমাদের দেশ থেকে চামড়া যখন আমাদের দেশে দরকার হয়, দেখা যাচ্ছে যে চামড়া বাইরে পাচার হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের দেশ কিন্তু কি হচ্ছে, তখন চামড়া শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। চামড়া শিল্পের উন্নয়নে চামড়া নীতি প্রণয়ন করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই চামড়া শিল্প আমাদের একটা খুবই সম্ভাবনাময়ী একটা শিল্প। এই শিল্পটাকে ধরে রাখতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, উন্নয়ন ঘটাতে হবে। কি সমস্যা সমাধানের উপায়, এই জন্য কিন্তু চামড়া নীতি প্রণয়ন করতে হবে। চামড়া নীতি প্রণয়ন করে সেই অনুযায়ী এগিয়ে গেলে কিন্তু এই সমস্যার সমাধান থেকে আমরা উত্তরণ পাবো এবং একটা খুব সুন্দর প্রতিষ্ঠিত একটা শিল্প স্থাপন করা সম্ভব হবে এবং দেশ কিন্তু আমাদের এগিয়ে যাবে, যেটা আমরা সবাই চাই যে আমাদের দেশ আস্তে 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 এগিয়ে যাচ্ছে না। এরপরে আমরা দেখবো চামড়া শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা। চামড়া শিল্প যে অবস্থায় আছে আমাদের, এর ভবিষ্যৎটা কি আমরা একটু দেখি চলো। বাংলাদেশে গরু, মহিষ, ছাগল ও ভেড়া কাঁচা চামড়ার পর্যাপ্ত যোগান রয়েছে। এটা একটা খুবই একটা উজ্জ্বল সম্ভাবনা, হ্যাঁ, উজ্জ্বল আশার আলো দেখা যাচ্ছে যে গরু, মহিষ, ছাগল, ভেড়ার কাঁচা চামড়ার পর্যাপ্ত যোগান কিন্তু রয়েছে। চামড়া ব্যবসা ও চামড়া শিল্পের কাজের জন্য এদেশে স্বল্প মজুরিতে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায়। এটা একটা খুবই প্লাস পয়েন্ট বাংলাদেশের জন্য, আমাদের দেশের জন্য, যে স্বল্প মজুরিতেই কিন্তু শ্রমিক পাওয়া যায়, যার ফলে উৎপাদন ব্যয় কিন্তু অনেকটা কমে আসতে পারে। হ্যাঁ, যার ফলে কিন্তু আমাদের দেশের শিল্প প্রতিষ্ঠিত হওয়ার খুব একটা উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে। বিদেশের বাজারে এদেশের চামড়া ও চামড়াজাত দ্রব্যের প্রচুর চাহিদা রয়েছে। শিল্পনীতিতে চামড়া শিল্পকে গুরুত্বপূর্ণ খাত হিসেবে রাখা হবে, গণ্য করে এর জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। হ্যাঁ, তাহলে শিল্পনীতিতে কিন্তু চামড়া শিল্পের কথা বলা হয়েছে। ইতিমধ্যে সরকার চামড়া শিল্পের গুরুত্ব উপলব্ধি করে ঢাকার হাজারীবাগ থেকে চামড়া শিল্প সরিয়ে সাভারে চামড়া শিল্পনগরী স্থাপন করেছে। এতে চামড়া শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং অদূর ভবিষ্যতে চামড়া শিল্প বাংলাদেশের একটি সম্ভাবনাময় রপ্তানি শিল্প হিসাবে গড়ে উঠবে। তাহলে এই শিল্পের অনেক সমস্যা আছে, আমরা দেখলাম গত কোরবানিতেও কিন্তু অনেক চামড়া এত কম দাম যে চামড়া সবাই ফেলে দিয়েছে, চামড়া করছে। তো এই সমস্যাগুলো কিন্তু কাটিয়ে উঠে আশার আলো দেখতে হবে। আমাদের কিন্তু চামড়া শিল্প আমাদের দেশের জন্য খুব উপযোগী একটা শিল্প, কিন্তু এটাকে বাঁচাতে হবে, এটাকে সংরক্ষণ করতে হবে এবং এটা করতে হবে। তাহলে কিন্তু চামড়া শিল্পের মাধ্যমে আমাদের দেশে ভবিষ্যতে অনেক সম্ভাবনা আছে আমরা দেখতে পাচ্ছি এবং চামড়া শিল্পের মাধ্যমে অনেক বেশি কর্মসংস্থান হবে, একটা শিল্প প্রতিষ্ঠিত হবে, এর ডিমান্ড আছে। এগুলো বাংলাদেশ থেকে রপ্তানি করে, দেশেও চাহিদা আছে, বাংলাদেশ থেকে রপ্তানি করে কিন্তু বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এখন আমরা দেখব এই পার্ট থেকে তোমাদেরকে কিছু আমি প্রশ্ন দিব। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা কি করবে, বাড়িতে খাতায় লিখছো। গতবার আমি দিয়েছিলাম, ওগুলো খাতায় লিখছো? সবাই কিন্তু খাতায় এই প্রশ্নগুলো লিখে রাখবে, আলাদা খাতায়। হ্যাঁ, আমরা ক্লাসরুমের সুন্দর পরিবেশে অচিরেই ফিরে যেতে পারবো আশা করি, তাই না? আমরা সবাই দোয়া করি। তাহলে কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে আমরা আবারও একটু দেখব, ঠিক আছে? বস্ত্রশিল্প উন্নয়নে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় বলে তুমি মনে করো? আরেকটা প্রশ্ন লিখবে, চা শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করো। চা শিল্প উন্নয়নে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় বলে তুমি মনে করো? চা শিল্পের সমস্যাগুলো কিভাবে সমাধান করা সম্ভব? ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা লিখে তারিখ দিয়ে লিখে রাখবে। তোমরা আজকে ক্লাস করলে, আজকে আমরা শিল্প সম্পর্কে অনেক কিছু পড়লাম, জানলাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।